আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড জামালপুর শহর জুড়ে নষ্ট করা হচ্ছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, আইন শৃঙ্খলার অবনতিতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। যারা আছে আওয়ামী লীগ দোষরা এই সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পূর্ণ সংশ্লিষ্ট। এ ধরনের অপতৎপরতা করছে কিনা এটা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে নজরদারিতে আনতে হবে। কুষ্টিয়া সীমান্তে অরক্ষিত ভূমি উদ্ধারে বিজিবির তৎপরতা, সীমানা পিলার স্থাপনের উদ্যোগ। ঠাকুরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে এক বিএসএফ। নরসিংদীর পলাশে 15 বছর একচ্ছত্র আধিপত্য ছিল খান পরিবারের। সাবেক এমপি, 2 ভাই আর ভাগ্নের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। টর্চারিং করে উনি আমাদের কাছ থেকে এই সম্পত্তিগুলো জোর কইরা নিয়ে পরে যে বাড়িঘর তৈরি করে। এই যে 8 তলা ভবন করছে এই জনগণের টাকা দিয়ে। জমি দখল, গাঁজা, ফেন্সি ডিল, অস্ত্র, এমন কোনো ব্যবসা নাই, করে নাই। শরীয়তপুরে তীব্র শীতে পদ্মার ভাঙনে বসতভিটা হারানো মানুষের চরম দুর্ভোগ। পর্যাপ্ত মানবিক সহায়তা পায়নি শত শত পরিবার। নদী ভেঙে এসেছি, আমাদের ঘর থেকে আমরা কাপড় পরতাই না, আমাকে এই পরিস্থিতি। নদী ভাঙাইতে আইসি অনেক অসহায়, মানে চাল দিয়া কোনো রকম আসি, হাওয়া বাতাস ঠান্ডা। গাজীপুরে গ্রামীণ আবহে হলো চন্দ্রোৎসব। শক্তিশালী টেলিস্কোপে চাঁদের সৌন্দর্য উপভোগ, গান আড্ডায় মাতেন নানা বয়সী মানুষ। খুব কাছ থেকে নিয়ে চাঁদটা দেখছি, খুব সুন্দর উপভোগ করতেছি। ওই চাঁদের আলোটা যখন আমার মনের চাঁদ যেটা ওর গায়ে পড়ছে, ওকে দেখতে আরো সুন্দর লাগছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, সাথে আমি জান্নাতুল কলি আছি। আর শুরুতেই দেখছিলেন শিরোনামগুলো। গত বছরের 23 অক্টোবর নিষিদ্ধ ঘোষণার পর থেকে আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আর এই অবস্থায় থেকেই বিভিন্ন সময়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তারা। দেয়াল লিখন আর ঝটিকা মিছিলের পর সেই ছবি আর ভিডিও ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণে। গণঅভ্যুত্থানে গ্রাফিতি ধ্বংস করা হচ্ছে জামালপুরে। শীতের রাত বাড়লেই ঘুমিয়ে যায় শহর, শুনশান জনপদে জেগে ওঠে ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে দেয়াল লিখনে ভরে উঠেছে জামালপুরের অলিগলি। ছাত্রলীগের কর্মীরা নষ্ট করছে জুলাই অভ্যুত্থানের আঁকা গ্রাফিতিগুলো। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এসব ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটা বাংলা ভাষায় বলা হয় যে চিকামারি রাতে অন্ধকারে, কিন্তু দিনের আলোতে কিন্তু তারা আসতে পারছে না কোনোভাবেই। আমরা বিপ্লবের সময় আমরা বিপ্লব যে এনেছি সেটা আন্দোলন করেছি দিনের বেলায়। তারা বলছেন 5 আগস্টের পর বেড়েছে চোরাগোপ্তা হামলা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। ইচ্ছাকৃতভাবে অবনতি ঘটানো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। যারা আছে আওয়ামী লীগ দোষরা এই সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পূর্ণ সংশ্লিষ্ট। তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এ ধরনের অপতৎপরতা করছে কিনা এটা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে নজরদারিতে আনতে হবে। এই অবস্থার জন্য দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ভুল সিদ্ধান্ত ও ইন্ধনকারীদের দুষছেন জেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি। বলছেন ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে তৃণমূল কর্মী ও সমর্থকরা হুমকির মুখে পড়েছেন। তাদের এই কর্মের ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই এলাকার যে সাধারণ আওয়ামী লীগের আছে, যারা আওয়ামী লীগের ভোটার পর্যন্ত আছে, তারা একটা হয়রানির শিকার হচ্ছে, তাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। রাজনৈতিক কর্মী আর বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকার সুযোগ নিচ্ছে সংগঠনটি। রাজপথে সর্বোচ্চ পরিমাণ সক্রিয় থাকার পরও প্রশাসনিক সহযোগিতা যতটুকু পাওয়া দরকার ততটুকু আমরা পাচ্ছি না। রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি ওনারা উত্তেজিত করবার চেষ্টা করে, জামালপুরের সাধারণ মানুষ, জামালপুরের আইন শৃঙ্খলা সাধারণ মানুষ এই বিষয়টিকে তাদেরকে প্রতিহত করবে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক অবস্থা বলে দাবি তাদের। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে
যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এই জন্য আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত আছে। যারা দুষ্কৃতিকারী তারা জামালপুরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে তেমন সুবিধা করতে পারবে না। পুলিশের খাতায় জেলায় 2024 সালের শেষ 3 মাসে খুনসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 438টি। এর মধ্যে অক্টোবরে 138, নভেম্বরে 142 ও ডিসেম্বরে 158টি অপরাধের অভিযোগ দায়ের হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ছাত্র জনতার উপর হামলায় অভিযুক্ত সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাও। সরকার পতনের পর গা ঢাকা দিলেও ফিরেছেন কর্মস্থলে, সামলাচ্ছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদ। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও মামলা না করায় ক্ষুব্ধ বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগ প্রক্রিয়ায় নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে তারা। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল, গণ অভ্যুত্থানের 3 দিন পরের চিত্র। শাখা ছাত্রলীগ নেতা রনি, সৌরভ, রাব্বি শেখ সহ কয়েকজনের রুম থেকে উদ্ধার হয় এসব অস্ত্র। ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এরপর গা ঢাকাও দেন সবাই। অভিযুক্তদের একজন সৌরভ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ফিরেছেন কর্মস্থলে। তার মতো আরও অন্তত 15 জন যোগ দিয়েছেন কাজে। অধিকাংশই নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা। তাদের মধ্যে কেউ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও কেউ বা হুইপ ইকবালুর রহিমের আস্থাভাজন হিসেবেও পরিচিত। সমস্ত দলীয়করণ ব্যক্তি নিয়োগ হয়েছে। আমরা জানি 16 জন কর্মকর্তা, তারা 16 জনের দলীয়করণ। এতগুলো অস্ত্র পাওয়ার পরেও দীর্ঘ 5 মাস হয়ে গেল আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের বিরুদ্ধে কোনো মামলা করে নাই। আলম শিকদার সে ছাত্রলীগের একজন নেতা ছিলেন। সে আমাকে বিভিন্নভাবে হলে ওঠার সময় 4000 টাকা নিয়েছিল। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের থেকে মুক্তি পায়নি। 2020 ও 2023 সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। 2024 সালের 30 জুন নিয়োগ পান ছাত্রলীগের 16 নেতাসহ 51 জন কর্মচারী। এ নিয়ে নানা বিতর্ক থাকলেও যথাযথ প্রক্রিয়া মেনেই চাকরি হয়েছে বলে দাবি করেছেন নিষিদ্ধ সংগঠনের নেতারা। ছাত্র ছিল, উনি আছেন হচ্ছে ডিভিএম থেকে আসেন, প্রাণী সম্পদ। ও এখানে প্রাণী সম্পদেই আছে। আমি এগ্রিকালচারের ছাত্র ছিলাম, আমি এখানে এগ্রিকালচারেই নিয়োগ করতাম। সার্কুলার যেভাবে হয় নিয়মতান্ত্রিকভাবে যেভাবে আমাদের বিজ্ঞপ্তি হয়েছে আমরা অ্যাপ্লাই করছি। আমরা ওই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এখানে জব। রিটেন পরীক্ষার পরে আমাদের ভাইভা পরীক্ষা হয় এবং তারপরে আমাদের নিয়োগপত্র আমরা পেয়েছি। এ নিয়ে ফুঁসে উঠেছেন সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগের পুনঃ তদন্ত সহ নানা দাবি জানিয়েছেন তারা। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পর্যন্ত এমন একটা সেক্টরও বাকি নেই যেখানে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম তাদের বীজ ঢুকায় নাই। ওই জায়গাগুলো থেকে তাদের যদি অপসারণ করা না হয়, এই ফ্যাসিস্ট সরকার তাদের দোসররা আবার পুনর্বাসন হওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। জুলাই আগস্টের পরবর্তী এবং তার পূর্ববর্তী কোনো রকমের অনিয়ম, অন্যায়, অত্যাচার, অবিচার বা অবৈধ কাজ যদি ক্যাম্পাস হয়ে থাকে এগুলো আপনারা লিপিবদ্ধ করেন। এইসব ঘটনায় যারা সংশ্লিষ্ট থাকবে, যেসব দুর্বৃত্তরা, তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এর আগে 2010 সালের 16 মে সহকারী রেজিস্ট্রার সহ বিভিন্ন পদে 6 জনের নিয়োগ নিয়েও উঠেছিল বিতর্ক। জাল সার্টিফিকেট ব্যবহার সহ নানা অনিয়মের সত্যতাও পেয়েছিল মূল্যায়ন কমিটি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঠাকুরগাঁওয়ের সীমান্ত থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গি উপজেলায় বেউরঝাড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় গত কয়েকদিন ধরে হরিণমারি হাট এলাকা সহ আশেপাশের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে ওই ব্যক্তিকে। তিনি নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারেন না। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে স্থানীয়রা। রাতে সীমান্ত এলাকায় গেলে তাকে ধরে নিয়ে যায় ভারতের বড়বিল্লা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। বিজিবি জানায় তাকে ফিরিয়ে আনতে বিএসএফের সাথে যোগাযোগ চলছে। কুষ্টিয়া সীমান্তে বিপুল অরক্ষিত ভূমি উদ্ধারে তৎপরতা শুরু করেছে বিজিবি। দ্রুত সীমানা পিলার স্থাপনের কথা জানিয়েছে তারা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে 2 দেশের যৌথ জরিপ। দৌলতপুরের 40 পাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলাঙ্গি সীমান্ত। দীর্ঘদিন ধরেই সীমান্তে 2 দেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত, নেই কোনো সীমানা পিলার। বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা।
অবশেষে 40 পাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ। সীমানা থেকে ওরা রেখে দিয়েছে জমি, বলছে মাপ আমরা মানি না, এই মাপ নতুন করে করলে কেন এই জমি ছাড়া হবে, নাহলে ছাড়বো না। এই অঞ্চলে সম্পর্ক ভালো, যার কারণে আমরা জমিটা ফেরত পেয়েছি। পদ্মার শাখা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা ভূখণ্ড সম্পূর্ণরূপে তা ফিরে পাওয়ার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ। বিগত 25 বছর ধরে আমাদের আওতায় ছিল আমাদের এই জমি, বাংলাদেশের জমিগুলো। 25 বছর পর আমাদের জমিগুলো আলহামদুলিল্লাহ ফেরত পেয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগে ভাই। তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ইনশাআল্লাহ মানে আমাদের জমি আমরা ফেরত পাইলে আমাদের হয়তো খেতে আবাদ পানি খুব ভালোভাবে হয়। বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সাড়া। দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে, তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই শূন্য রেখাটা পরিবর্তন করে মার্কিং করি। আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। মঙ্গলবার দুপুরে বিজিবির নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা। এই সময় বিএসএফের 146 ব্যাটালিয়নের একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ সংস্থা হিসেবে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ সংস্কার কমিশন, এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম সাব ইন্সপেক্টর ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় আইজিপি বলেন, অপরাধ দমন, জনগণের নিরাপত্তা এবং সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা পুলিশের কাজ। আর জনবান্ধব পুলিশ ব্যবস্থা প্রণয়নে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বাহারুল আলম। এর আগে কুচকাওয়াজ পরিদর্শন এবং নবীন সাব ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন তিনি। 2023 সালে বুনিয়াদী প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় 40তম সাব ইন্সপেক্টর ব্যাচের 821 এসআই। পরে গুরুতর অপরাধের জন্য চাকরি যায় 22 জনের। মাঠ এবং ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে 4 ধাপে বাদ পড়েন 321 জন এসআই। সমাপনী কুচকাওয়াজ গেল 26 নভেম্বর হবার কথা থাকলেও তা অনিবার্য কারণে বাতিল করা হয়েছিল। পুলিশ সংস্কার কমিশন কাজ করছে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজবাড়ীতে জনসংযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে শহরের আদর্শ মহিলা কলেজ এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে ডিসি অফিস এবং আদালত চত্বর সহ বড়বাজার এলাকায় পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করে ছাত্র আন্দোলনের নেতারা। গণঅভ্যুত্থানের শহীদদের স্বীকৃতি, নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার সহ 7 দফার গুরুত্ব জনগণের কাছে তুলে ধরেন তারা। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। নরসিংদী 2 আসনে গত 15 বছর একচ্ছত্র আধিপত্য ছিল খান পরিবারের। 2 ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ আর কামরুল আশরাফ খান পটন সাবেক এমপি, আর তাদের ভাগ্নে ছিলেন ঘোড়াশালের মেয়র। মামা ভাগ্নের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল আর ভিন্ন মত দমনে অত্যাচার, নির্যাতন সহ রয়েছে অসংখ্য অভিযোগ। গড়েছেন সম্পদের পাহাড়। নরসিংদীর পলাশ উপজেলার প্রতাপশালী খান পরিবারের কামরুল আশরাফ খান পটন আওয়ামী লীগ সরকারের আমলেই বড় অঙ্কের দুর্নীতির অভিযোগে আলোচনায় আসেন। প্রায় 582 কোটি টাকা মূল্যের 72,000 টন সার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। সার ব্যবসায়ী পটন স্থানীয়দের কাছে আওয়ামী লীগের ডোনার হিসাবেই পরিচিত। 2014 সালে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন তিনি। তার ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপ 2008, 18 ও 24 সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তাদের ভাগ্নে আল মুজাহিদ হোসেন তুষার ছিলেন ঘোড়াশালের মেয়র। স্থানীয়দের অভিযোগ, টেন্ডারবাজি, অবৈধ গ্যাস সংযোগ, চাঁদাবাজি, জমি দখল সহ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পটন, দিলীপ ও তুষার।
আনোয়ারুল আশরাফ খান দিলীপ যখন সংসদ সদস্য হয় টর্চারিং করে উনি আমাদের কাছ থেকে এই সম্পত্তিগুলো জোর কইরা নিয়ে পরে যে বাড়িঘর তৈরি করে। জমি দখল, গাঁজা, ফেন্সিডিল, অস্ত্র এমন কোনো ব্যবসা নাই তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই। চাঁদাবাজির উৎপাত ঠিক আছে ওরা চালাইছে, ঠিক আছে। এই যে 8তলা ভবন করছে এই জনগণের টাকা দিয়ে। এই জায়গাটা নিয়ে উনি একটা এখানে রিসোর্ট তৈরি করবো আমরা যতটুকু জানছি। এই জমিনগুলো আসলে সবই হিন্দু ছিল। চুরির গাড়ি, প্রাইভেট কার, বড় বড় গাড়ি সে বিক্রি করে ঢাকায় সে ওয়ার্কশপ তৈরি করে ওই চুরির গাড়ি সেইখান থেকে রং টং বদলায় সে তার ব্যবসা শুরু করে। পরবর্তীতে যখন তার ভাই যখন দিলীপ সাহেব এখানে এমপি নির্বাচিত হলো, তারপরে তাদের শুরু হয় পলাশের লুটপাটের বহিঃপ্রকাশ। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতনের অনেক অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদেরকে প্রার্থী হতে বাধাগ্রস্ত করা, তাদেরকে বাড়িঘরের থেকে থাকতে না দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ডগুলোই পটন সাহেবের নেতৃত্বে হয়েছে। উপজেলা প্রোগ্রাম করতে চাই এই পটন খানের নেতৃত্বে, এই দিলীপ ডাক্তারের নেতৃত্বে, তার ভাগিনা ছিল যে তুষার মেয়র, তার নেতৃত্বে আমার নিজের গুলি করে ফালায় রাখে। সাবেক এমপি দিলীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 16 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি মামলা করেছে দুদক। 30টি ব্যাংক হিসাবে 441 কোটি টাকা লেনদেনের তথ্যও মিলেছে। 2013 ও 2023 সালের হলফনামার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 10 বছরের ব্যবধানে ছোট ভাই পটন ও তার উপর নির্ভরশীলদের সম্পদ বেড়েছে অর্ধশত কোটি টাকার। এর বাইরেও নামে বেনামে তাদের বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে। বিগত সরকারের আমলে তাকে অনেক প্রশ্ন দিচ্ছে, এই সরকারের আমলে এটা তদন্ত হোক, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। সরকার পতনের পর গ্রেফতার হয়েছেন সাবেক এমপি পটন, দিলীপ ও তুষার পলাতক। জাহিদ হাসান, যমুনা নিউজ। মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় সকালে লায়লার স্বামী বাজারে গিয়েছিলেন, সে সময়ে বাসায় একা ছিলেন লায়লা। ফিরে এসে ঘরের মেঝেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে সেকান্দার। এ সময় মরদেহর গলায় গামছা পেঁচানো ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা শ্বাসরোধের পর জবাই করা হয়েছে লায়লাকে। আর এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে নিহত লায়লার স্বামী এবং গৃহকর্মীকে। দীর্ঘদিন ধরে লায়লা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তীব্র শীতের মধ্যে সীমাহীন দুর্ভোগে পড়েছে শরীয়তপুরের পদ্মার ভাঙন কবলিত এলাকার শত শত পরিবার। বর্ষায় ভাঙনে বসতভিটা হারিয়ে নদী পাড়ে বাস করতে হচ্ছে তাদেরকে। মেলেনি সরকারি বেসরকারি কোনো সহায়তাও। তীব্র শীতে একটু উষ্ণতার জন্য আগুনই ভরসা নদী ভাঙনের শিকার আশ্রয়হীন এই মানুষগুলোর। বর্ষায় পদ্মা সেতুর সংলগ্ন জাজিরা উপজেলার পাইনপাড়া এলাকায় ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারায় অন্তত 300 পরিবার। পাশাপাশি নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা আর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই থেকে মানবেতর জীবন কাটছে সবার। নদী ভাঙাতে আইসি অনেক অসহায়, মানে চাল দিয়া কোনো রকম আসি, হাওয়া বাতাস ঠান্ডা চারিদিক থেকে আসে, কোনো আড্ডাল নাই, কোনো ওয়াল নাই, দেওয়াল নাই। আইসি অনেক যে শীতের তোর মরতাছি আর অসুখ বিসুখ ধরনের অসুখ। আমাদের কষ্ট, নদী ভেঙে এসেছি, দেখেন আমাদের ঘর থেকে আমরা কাপড় পরতাই না। আমার এই পরিস্থিতি, আমার স্বামী বদলা দিয়ে আসবে, তারপর আমরা খাবো। ভাঙন কবলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের সহযোগিতায় কোনো রকমে চলছে পাঠদান। এলাকাবাসী কোনো রকম একটি টিন শেডের ব্যবস্থা করে দিলেও তাদের সমস্যার সমাধান হয় নাই। নিচে ফাঁকা এবং উপরেও ফাঁকা। দরজা জানলা যে আটকিয়ে দেব সেটাও সম্ভব হচ্ছে না, কারণ এখানে বিদ্যুৎ নেই, যার কারণে অন্ধকার হয়ে যায়। আমাদের শীত করে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। এরই মধ্যে উপজেলা প্রশাসন 1900 কম্বল বিতরণ করেছে। তবে এই শীতে খোলা আকাশের নিচে থাকা মানুষদের জন্য এই সহায়তা খুবই নগণ্য। অনেকের প্রয়োজন, সে তুলনায় মানে সরবরাহ অপ্রতুল, যার কারণে আর এখনো পুরো শীতের মৌসুমটা শেষ হয়ে যায়নি। সব জায়গা হয়তো আমরা কভার করতে পারিনি, কিন্তু এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা অবশ্যই এগুলোর দিকে নজর দিব। শীতার্তদের জন্য বেসরকারি উদ্যোগের আহ্বান জানিয়েছেন ইউএনও। এস.এম. শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তিতে
পোষ্য কোঠা পুনর্বহালের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতির কারণে সকাল ৯টা থেকে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। সময় বিক্ষোভকারীরা ক্যাম্পাসে বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন, সমাবেশ করেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের আবেদনের যোগ্যতা থাকলেই পোষ্য কোঠার মাধ্যমে ভর্তি নিতে হবে। কালও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা। দাবি না আদায় হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। দ্রুত সময় পরীক্ষা নেওয়ার দাবি না মানায় বিভাগের চেয়ারম্যান সহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের ইন্টার্ন শিক্ষার্থীরা। এর আগে গতকাল আলটিমেটাম দিয়ে কর্মবিরতিতে যায় 2018-19 শিক্ষাবর্ষ শিক্ষার্থীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বিভাগে তালা দিয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে অবস্থান নেয় তারা। আন্দোলনরত ভেটেরিনারি শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ তৈরিতে বিভাগীয় পদক্ষেপের দাবি জানিয়েছে। গবেষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রজেক্ট অ্যান্ড ফিলোসফি প্রদান অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম আয়োজনে সকালে কনফারেন্স হলে ফেলোশিপ দেওয়া হয়। আর এ সময় ইউজিসি থেকে পাওয়া থেকে 4 কোটি টাকা চলতি শিক্ষাবর্ষে গবেষণা খাতে বরাদ্দের কথা জানায় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম এবং অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক আর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জোড়া ইলিশের মেলা বসেছে শরীয়তপুরে। প্রায় 200 বছরের এই বারোয়ারি মেলার গ্রামীণ ঐতিহ্য। এদিন সবাই জোড়া ইলিশ এবং বেগুন কিনে ঘরে ফেরেন। এদিকে মাঘের শুরুতে বিলের পানি কমে যাওয়ায় সিলেটে বিশ্বনাথে হয়ে গেল বাউড়া উৎসব। আর এই উৎসবে মাছ ধরতে অংশ নেয় সব বয়সী শিকারীরা। এস.এম. শাকিল এবং নাবিল হোসেনের পাঠানো ছবিতে দেখে নিন উৎসবের খণ্ডচিত্র। কেউ তারা বাইরা এটা তো 200-250 বছর আগটা কেউ বাইরে আপনার মাছ তো আমি ভালো যে আমি বাইচাম পারি না, আমার বদলা ভালাইছি। আমরা এটা বহুত পুরানা ঐতিহ্য, ওই জন্যে যার বাউরা নাই তার একদম দেওয়া লাগে, দেওয়া যায়। 13 বছর পরে এই প্রথম আসলাম আর কি, এখানে এই প্রথম এসে দেখছি আর কি 13 বছর পর। খুব ভালোই লাগছে। এভরি বছর এরকম তারা ফলো পায় দেশ থেকে, এই দেশে মানুষ ফলো পাওয়ার জন্য বহুত হয়ে আসে। 9 বছর পরে আসছি, তো এভরি ইয়ার ফলো পাওয়া হয়। ফলোয়ার টাইমে আমরা একটু আসি, মানুষের মাছ টাছ ফ্রেশ মারে, আমরাও আত্মীয় স্বজন নামবেন ফ্রেশ মাছ মারেন, আমরা খাই, পাল্লা সুন্দর লাগে। ষাট বছর আমরা হিন্দু মুসলমান সবাই এই বাজার করি, এটা একটা মেলার মতন। বহু বছর আগে থেকে জোর ইলিশ মাছ কিনি, তারপর জোর বেগুন কিনি, মিষ্টি কিনে আমরা বাড়িতে দেই, উৎসব পালন করি। মাঘ মাসের 1 তারিখে এখানে বাজার বসে এবং এই বাজারে দূর দূরান্ত থেকে হিন্দু মুসলিম সবাই আনন্দমুখর পরিবেশে এখানে আসে। ভরা পূর্ণিমায় মানুষ আবেগী হয়। জীবনের রূঢ় বাস্তবতা ভুলে কবিতা আর গানের ছন্দে নাচে মন। শহুরে জীবনে এর প্রভাব কমে এলেও অনেকেই খুঁজে ফেরেন গ্রামীণ আবহ। আর এমনই এক চন্দ্রোৎসব হলো গাজীপুরের বেনুভিটা অবজারভেটরিতে।
রাত জেগে চাঁদের সৌন্দর্য বন্দনা আর গান আড্ডায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। সহকর্মী জিহাদ ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শওকত মঞ্জু শান্ত। অপার হয়ে বসে থেকে চাঁদের পানে চেয়ে থাকা, অজানা কোনো এক অপেক্ষা, কিংবা আকাশের চাঁদকে সাক্ষী মেনে প্রিয়তমার হাতে হাত রেখে নতুন স্বপ্ন বুনন। শহরের যান্ত্রিকতায় চাঁদের আলো মুগ্ধতা ছড়ালেও পিছুটানে আটকে রাখতে পারে না। তবু কিছু মানুষ এই যান্ত্রিক বেড়াজাল ছিঁড়ে পাগলাটে হতে ভালোবাসে। ঠিক এমন মানুষদের জন্যই গাজীপুরের বেনুভিটা অবজারভেটরিতে আয়োজন করা হয়েছে প্রথম চন্দ্রোৎসবের। যত বেশি আপনার বিজ্ঞানের এবং আমাদের সংস্কৃতির দিকে মনোযোগী করা যায় সেটাই আমরা করি এবং তাই করব। খালি চোখের দেখা চাঁদই নয়, এখানে আছে বেশ শক্তিশালী টেলিস্কোপ। চাঁদকে আরও নিবিড়ভাবে দেখার সুযোগটা হারাতে চাননি কেউ। কাছ থেকে দেখলে জিনিসটা সম্পর্কে একটু ইন্টারেস্ট বেশি জাগে, কারণ এটা আমরা দেখে অভ্যস্ত না। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, তার মেসিয়ার অবজেক্টগুলো দেখি, হ্যাঁ, তো এগুলো অবজার্ভ করতে করতেই আসলে সময় চলে যায়। অন্যদিকে তখন চলছে গানের আয়োজন। বিশেষ কসরতে বাদ্যবাজনা আর বাউল গানে বিভোর চোখগুলোর ঘোর আরও গভীর করে তোলে শীতের কুয়াশা। আর আকাশ আলো করা ভরাট চাঁদ যেন ওদের পাহারায়। তাকে খুব কাছ থেকে নিয়ে চাঁদটা দেখছি, খুব সুন্দর উপভোগ করতেছি। ওই চাঁদের আলোটা যখন আমার মনের চাঁদ যেটা ওর গায়ে পড়ছে, ওকে দেখতে আরো সুন্দর লাগছে। এরকম একটা শীতের রাতে যদি কোথাও যেতে পারতাম, আজকে আসলে মনে হচ্ছে সেই আশাটাই পূরণ হয়েছে। It's gorgeous, the first full moon of the year. গান আর আড্ডায় বাড়তে থাকে রাত, ততই যেন বাড়ে পিপাসা, গাঢ় হয় আবেগ। চাঁদের দিকে এক পলকে কতক্ষণ চেয়ে থাকা যায়, অথবা চন্দ্রাহত হয়ে কত রাত জাগা যায়, সেই উদাহরণটাই যেন এই বেনুভিটায় আমরা দেখতে পেলাম। এখানে চন্দ্রাহত হয়ে বেশ কয়েকজন মানুষ সারা রাত উপভোগ করলেন চাঁদকে। গানের মাঝেই চলে রাতের খাবারের আয়োজন। কুয়াশাকে আরও গাঢ় করা ধোঁয়া ওঠা বারবিকিউ, মাছ আর মুরগির পোড়া স্বাদে ডুব দেয় সবাই। অনেক আইটেম, বারবিকিউর আইটেমের অনেক মশলা আছে। ঢাকা শহরের মধ্যে তো এরকম জ্যোৎস্না উপভোগ করার কোনো সুযোগ থাকে না। আগে এগুলো নিয়ে ইন্টারেস্টেড ছিলাম না, অবশ্যই বাবার সান্নিধ্যে এসে এগুলোর ব্যাপারে জানতে পারছি। যাদের সাথে আমাদের যে একটা সম্পর্ক তৈরি হয়েছে একেবারে ছোটবেলা থেকেই, ওই আবেগটা যত বয়সী হোক না কেন, সেই আবেগটা বুড়ো হয় না। রাত্রি দ্বিপ্রহরেও সজাগ চন্দ্রাহত মানুষের দল। খোলা উঠানে মশাল জ্বালিয়ে বসে গানের আসর। লোকসঙ্গীতের তালে তালে হেলে দুলে কণ্ঠ মেলায় শহর পালানো মানুষরা। রাত গভীর হয়, 1000 বছর সে রাতের বয়স। ঘরে ফেরার তাগিদ তখন বাতাসে, কিন্তু পাখির মতো উড়ে বেড়ানোর আক্ষেপ তখনও জাগ্রত। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, গাজীপুর।